বাংলাদেশের মধ্যে রাজনীতিতে আরেকটি ভূমিকম্প আসতে চলেছে, আর সে রাজনীতির ভূমিকম্প আনবে শেখ হাসিনা। মাত্র 7 দিনের টাইম পেল ঢাকা নিজেকে শোধরাবার জন্য। ভারতবর্ষের পক্ষ থেকে এই শেষবারের মতো আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে, দিল্লিতে দুটো উপদেষ্টার নামেও অভিযোগ চলে গেছে। সেই দুটো উপদেষ্টা কারা সেটা, তবে এখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমের নামের ব্যাপারটা সন্দেহের তালিকায় আছে। এইটুক নিশ্চয়তা দেওয়া। সেফ এক্সিটের যে ব্যাপারটা এখনো মাথায় রেখে দিয়েছে ভারত। ইউনূসকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে রজার খলিলের মাধ্যমে। এমনটা ভাইবেন না যে রজার খলিলকে ডেকে নিয়ে চুমা দিয়েছে, এমনটা ভাবার কোনো কারণ নাই। কিন্তু কি নিয়ে ফিরলেন রজার খলিল দিল্লি থেকে? দিল্লি কা লাড্ডু নাকি আরো কিছু? আগামী কয়েক সপ্তাহে বলে দেবে দিল্লি রজার খলিলকে আসলে কি বুঝিয়ে দিয়েছে, আর তিনি দেশে ফিরে সেটা কিভাবে সামলাচ্ছেন। সময় ঘনিয়ে আসছে ডক্টর ইউনূস এবং তার বিদেশি নাগরিকত্ব থাকা অন্যান্য উপদেষ্টাদের সবাই আসলেই ঘনিয়ে আসছে, এবং তারা কিন্তু তাদের এক্সিট প্ল্যান অলরেডি চালু করে দিয়েছেন। এক্সিট স্ট্র্যাটেজি যেটাকে বলে, বেশ অনেক দিন ধরে এইগুলির প্রসেসিং চলছে। উপদেষ্টা প্রফেসর ইউনূস সেফ এক্সিটের চিন্তা করছেন, পরিকল্পনা করছেন, তিনি কিভাবে যেতে পারেন, যাওয়ার পথটা কেমন হতে পারে, এগুলো নিয়ে হতেই পারে। আসলে এরকম একটা সময় এমনটা হতে পারে। তিনি সেফ এক্সিটের জন্য ভারত সরকারের সাহায্য চেয়েছেন। নির্বাচন না হলে পরিস্থিতি আরো জটিল হবে। উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজবেন, এমনটাও হতে পারে। কিন্তু নির্বাচন হলে কি সেফ এক্সিট দরকার? ইতিহাস বলছে নির্বাচন হলেও সেফ এক্সিটের ব্যবস্থা করতে হয়। আসসালামু আলাইকুম দর্শক, জাস্টিস নিউজের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। যে যেখান থেকে চলমান তথ্য জানতে এই ভিডিওটি অন করেছেন, অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এজন্যই বলছি যে আজকে নিউজে এমন একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, তারই সাথে ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দর্শক, দেখেই বুঝতে পারছেন আজকে নিউজটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। দর্শক, আমি এর কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। দর্শক, চলুন কথা না বেরিয়ে মনোযোগ সহকারে দেখে আসি। শোনা যাচ্ছে রজার খলিল ওরফে খলিলুর রহমান দিল্লিতে যেমন নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছেছিলেন, তেমনি তিনি সেখান থেকে ফিরেছেনও সবার আগে। এই ভিডিও যখন আপনারা দেখছেন তখন তিনি ঢাকায় পৌঁছে গিয়েও থাকতে পারেন। মূল আয়োজন ছাড়া তাকে আর কোথাও যোগ দেওয়ার কিংবা কোনো অতিথির সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। কিন্তু বিভিন্ন সূত্র বলছে যে রজার খলিল আরো অনেকগুলো চেষ্টা করেছিলেন। কিন্তু সবার আগে প্রশ্ন হলো, রজার খলিলকে কেন ডেকেছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল? এই প্রশ্নের উত্তর আমাদের আগে জানা দরকার। ভারত কাউকে ডাকে কারণ তারা কিছু জানতে চায়, আবার কিছু জানাতেও চায়। এই মুহূর্তে নয়াদিল্লির মাথা ব্যথা কয়েকটা জায়গায় আটকে আছে। এক, ঢাকার অন্তর্বর্তী সরকারের ভঙ্গুর অবস্থান, বিশেষ করে রাজনৈতিক অবস্থা বাংলাদেশের ভীষণ খারাপ। দুই, পাকিস্তান আর কিছু প্রভাবশালী বিদেশি খেলোয়াড়কে নিয়ে ইউনূস সরকারের যে ভয়াবহ তৎপরতা বাংলাদেশে চলছে সেটি অ্যাড্রেস করা। তিন, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় এবং তাকে প্রত্যার্পণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে যেসব কথা বলা হচ্ছে, যেসব উস্কানিমূলক কথা বলা হচ্ছে, সেসব নিয়ে নিশ্চয়ই আলোচনার দরকার আছে বলে ভারত মনে করছে। এসবের মাঝেই ভারতকে হিসেব করতে হচ্ছে কোন দিকে দাঁড়াবে বাংলাদেশ। কারণ ভারত বাংলাদেশের বন্ধু হতে পারে, কিন্তু বাংলাদেশকে ব্যবহার করে ভারতের শত্রুরা যে তৎপরতা শুরু করেছে সেটা তো বন্ধু সুলভ নয়। ফলে ভারতকে তো তার নিরাপত্তা আগে নিশ্চিত করতে হবে, তাই না? এখানে একটি বিষয় খুব স্পষ্ট যে বাংলাদেশ চাইলেও ভারতের প্রভাব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হতে পারবে না বা চলতে পারবে না। ভারতের বিদ্যুৎ লাইন, জ্বালানি প্রবাহ, বাণিজ্য পথ, নিরাপত্তার সমন্বয় সবই এমনভাবে জড়িয়ে আছে যে হঠাৎ করে ভারতের সঙ্গে সম্পর্ক ঠান্ডা করলে সে আগুন সহসা নেভানো যাবে না। সে আগুন বাংলাদেশকে জ্বালিয়ে দিতে পারে। ইউনূস সরকারের প্রথম কয়েক মাসের নীতি ছিল ভারত বিরোধী এবং পাকিস্তান প্রেমের সন্দেহজনক মিশ্রণ। এখনো তা কন্টিনিউ করছে। প্রতি সপ্তাহে পাকিস্তান থেকে সেনাবাহিনীর লোক, গোয়েন্দা সংস্থার লোক এবং প্রতিদিন পাকিস্তানের হাই কমিশনার এক একজন উপদেষ্টার সঙ্গে দেখা করে কি আলাপ করেন বলেন তো? নিশ্চয়ই এমন কিছু যা বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে তৎপরতা চালানো যায়, সেসব বিষয় তো। তাতে ভারতের বিশ্বাস মারাত্মকভাবে ধাক্কা খাচ্ছে। ফলে দিল্লি এবার গা ঠান্ডা রেখে শক্ত অবস্থানের দিকে ঝুঁকেছে। এই প্রেক্ষাপটে খলিলুর রহমানের দিল্লির সফরটা ছিল ঠান্ডা ঘরে গরম বাতাসের মতো। তিনি আগে ভাগে পৌঁছান, মানে কিছু জরুরি আলোচনার দরকার ছিল তার পক্ষ থেকে। কিন্তু দিল্লি যেভাবে তাকে সীমিত অ্যাক্সেস দিয়েছে তা বলে দিচ্ছে যে ভারত কথার ফুলঝুরি আর শুনতে চায় না। তারা চায় নিশ্চিত প্রতিশ্রুতি, বিশেষ করে নিরাপত্তা ইস্যুতে। ভারতের সবচেয়ে সংবেদনশীল বিষয় এখন পাকিস্তানের গোয়েন্দা লাইন। দিল্লিতে দৃঢ় ধারণা তৈরি হয়েছে যে বাংলাদেশের ভেতরকার অস্থিরতা আর সীমান্তের ফাঁক ফোকর ব্যবহার করে পাকিস্তানি নেটওয়ার্ক নতুন করে সক্রিয় হয়েছে। ভারতের দৃষ্টিতে এটা শুধু বাংলাদেশের সমস্যা নয়, বরং দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা প্রভাব ফেলছে। রজার খলিলের ব্যাপারে কতটা কঠোর অবস্থান নেবেন সে নিয়ে নিশ্চয়ই ভারতের সঙ্গে আলাপ হয়েছে। ভারত সাধারণত তিন ধরনের সংকেত দেয় এই ধরনের আলোচনায়। এক হচ্ছে বন্ধুত্ব সুলভ সতর্কতা, তারপর কঠোর করা, এবং এই সফরে সতর্কতা এবং কঠোরতা দুটোই ছিল। বন্ধুত্ব সুলভ অংশটা আসলে সীমিত, কারণ বাংলাদেশ যা করছে গত 16 মাসে
তা আসলে কোনোভাবে বন্ধুত্ব সুলভ নয়। ফলে এই আমন্ত্রণ রুটিন ভদ্রতা ছিল না। সতর্ক অংশ ছিল যে বাংলাদেশ যদি পাকিস্তানি নেটওয়ার্ক দমন না করে তার ফল ঢাকা টের পাবে খুব শিগগিরই। আর কঠোর অংশটা হলো শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া যাবে না, এবং নির্দ্বিধায় তিনি সেই বিষয়টি নাকচ করে দিয়েছেন। ভারত কখনো তার বন্ধুকে শত্রুর হাতে তুলে দেবে না। শেখ হাসিনাকে তো ফেরত পাঠানোর প্রশ্নই ওঠে না। ভারতের কথা স্পষ্ট জানিয়েছে বলে আমার সূত্র বলছে। এই অবস্থায় রজার খলিলের করণীয় আসলে কি? তিনি যে জটিল অবস্থায় দাঁড়িয়ে আছেন তাকে অস্বীকার করবে না। একদিকে ইউনূস সরকারের উপর ভারতের গভীর সন্দেহ, অন্যদিকে দেশের ভেতরে ক্ষমতার দাবি দেওয়ার লড়াই, এসবের মধ্যে দাঁড়িয়ে ভারতীয় নিরাপত্তা নির্দেশনা দেশে ফিরিয়ে নেওয়া আসলে সহজ নয়। কারণ তা করলে তিনি নিজেই সরকারের ভেতরে শক্তি হারাবেন। আবার ভারতকে ভুল বার্তা দিল তার পক্ষে বিপদ। তাই তিনি দিল্লি থেকে যে বার্তা পাচ্ছেন তা ঢাকায় হুবহু বলা অসম্ভব। গোপনে হয়তো বলবেন, কিন্তু প্রকাশ্যে সেটি তিনি বলতে পারবেন না। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। দিল্লির ধারণা এই নামেই অন্তর্বর্তী সরকার হলেও বা ইউনূসের সরকার হলেও এর নেপথ্যে কাজ করে কিছু বিদেশি শক্তি, যারা দক্ষিণ এশিয়ার ভারসাম্য বদলাতে চায়। ভারত সেটা জানে, তাই তারা রজার খলিলকে মনে করিয়ে দিচ্ছে যে বাংলাদেশের স্থিতিশীলতা মানে ভারতের স্থিতিশীলতা। ঢাকার নিরাপত্তা ব্যর্থ হলে সেটা শুধু বাংলাদেশ নয়, ভারতও তার ফলাফল বা কনসিকোয়েন্স বহন করে। সুতরাং সাধু সাবধান। রজার খলিল এমন সময় দিল্লি গেছেন যখন ভারতের কূটনৈতিক গতি সবচেয়ে তীক্ষ্ণ। দেশ জুড়ে বড় বড় বৈঠক হচ্ছে, আন্তর্জাতিক প্রতিনিধির সাথে আলোচনা হচ্ছে। সব মিলিয়ে দিল্লি এখন সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু। সেখানে গিয়ে তিনি শুধু কালো গাড়িতে ঘুরে বেরিয়েছেন, মানে রজার খলিল আর অনুষ্ঠানে বসে থেকেছেন এমন তো নয়। কথাবার্তা হয়েছে, কিন্তু সেটা ছিল খুবই একতরফা। ভারত বলেছে আর তিনি শুনেছেন। তারা চায় প্রমাণ যে বাংলাদেশের ভূখণ্ড অন্য কেউ ব্যবহার করে মানে ভারতের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে না। এই প্রমাণ তাকে দিতে হবে। এমনকি দিল্লিতে যে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে, সেই বিস্ফোরণের সঙ্গে যে বাংলাদেশের নাম এসেছে সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমনও গুঞ্জন শোনা গেছে যে রজার খলিল শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু সে সুযোগ তাকে দেওয়া হয়নি বলে নির্ভরযোগ্য সূত্র বলছে। দিল্লি এমন সময় কাউকে ওই লেভেলের এক্সেস দেবে না। শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টি জড়িত এর সাথে। আর ভারত এখন চাইছে কূটনৈতিক সিগন্যাল খুব নিয়ন্ত্রিত রাখতে। তবে এটা নিশ্চিত করেই বলা যায় যে দিল্লি যে বারবার ইনক্লুসিভ ইলেকশন বা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে এবং সকলের অংশগ্রহণ একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছে, সেটি আবারও পুনর্ব্যক্ত করেছে রজার খলিলের কাছে। যার মানে দাঁড়াচ্ছে রজার খলিলের সফরটা ছিল ভারতের দিক থেকে ঢাকার নরম হওয়ার প্রথম পরীক্ষা। সেই পরীক্ষায় তিনি কতটা উত্তীর্ণ হলেন সেটা এখনো স্পষ্ট না। তবে ভারত তাকে এমন কোনো প্রতিশ্রুতি দেয়নি যাতে ঢাকায় ফিরে তিনি উল্লসিত মুখে সাংবাদিকদের সামনে দাঁড়াতে পারেন। কি নিয়ে ফিরলেন তাহলে রজার খলিল দিল্লি থেকে? দিল্লি কা লাড্ডু কথায় আছে, এটা খেলেও পস্তায়, না খেলেও পস্তায়। কেউ কেউ বলছেন যে সেফ এক্সিটের খোঁজে গিয়েছিলেন তিনি। কেউ বলেন নির্বাসনে থাকা শেখ হাসিনার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন, নিরাপত্তার অজুহাতে সে সুযোগ তাকে দেওয়া হয়নি। এসবের সত্য যাচাই করা যায়নি, তাই সেসব নিয়ে নিশ্চিত দাবি আমি করছি না। তবে একটি প্রশ্ন তো থেকেই যায় যে ভারতের সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা কণ্ঠ বা অভিভাবক অজিত দোভাল তাকে ডেকে নিয়ে যে একটাই বার্তা দিয়েছেন, বাংলাদেশের ভূমি ব্যবহার করে পাকিস্তানের সন্ত্রাসী তৎপরতা চলতে দেওয়া যাবে না, তুরস্কের অপতৎপরতা চলতে দেওয়া যাবে না। এটা কি রজার খলিল দেশে ফিরে বলতে পারবেন? আমার মনে হয় না। বললে তার নিজের রাজনৈতিক অবস্থান ক্ষতিগ্রস্ত হবে, এই সরকারের অবস্থা ক্ষতিগ্রস্ত হবে। আর ভারতও প্রকাশ্যে বলবে না যে তারা এভাবে এই রজার খলিল তথা ইউনূসের সরকারকে চাপ দিয়েছে। তবে দুপক্ষই জনগণকে কি বলবে? তারা বলবে কূটনৈতিক সৌজন্য হয়েছে, আঞ্চলিক সহযোগিতার কথা হয়েছে, পারস্পরিক বন্ধুত্বের কথা হয়েছে, নিরীহ বাক্য এসব। আসল বার্তা থাকবে গোপন, আর সেই বার্তার প্রতিফলনই আমরা দেখতে পাবো মাঠে, সীমান্তে, নিরাপত্তা ব্যবস্থায়, কূটনৈতিক পদক্ষেপে। আসছে সময়। আজকে 5.2 স্কেলের ভূমিকম্প হয়েছে। অনেক জায়গায় দেখতে পেয়েছি ক্ষয়ক্ষতি হয়েছে। আল্লাহ সকলকে নিরাপদে রাখুক। বাংলাদেশের মধ্যে রাজনীতিতে আরেকটি ভূমিকম্প আসতে চলেছে, আর সে রাজনীতির ভূমিকম্প আনবে শেখ হাসিনা। অনেকেই মনে করেছেন 17 নভেম্বর শেখ হাসিনার ফাঁসি রায় দিয়েছে, শেখ হাসিনার বাংলাদেশে আসতে পারবে না, আওয়ামী লীগের চ্যাপ্টার এখানে ক্লোজ, শেখ হাসিনার চ্যাপ্টার এখানে ক্লোজ। তারা জেগে জেগে এখনো ঘুমাচ্ছে। তারা ভুলে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস। তারা ভুলে গিয়েছে বাংলাদেশের ইতিহাসের মধ্যে এমন একজন রাষ্ট্রপ্রধান যে সবচেয়ে বেশি বাংলাদেশের ক্ষমতায় ছিল এবং টানা 15 বছর ক্ষমতায় ছিল। সে এত তাড়াতাড়ি হারিয়ে যাওয়ার পাত্র নয়। শেখ হাসিনা কিভাবে বাংলাদেশে আবার ফিরে আসবে এবং বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসবে, সকল কিছু অনেক আগে থেকেই সেট করে রেখেছেন। জাস্ট তিনি বাংলাদেশে কোন টাইমে ফিরবে সেটা ফিক্সড করেন না। এটা আমি আমার অনেক ভিডিওতে বলেছি। মামলার ব্যাপার, ফাঁসি রায়ের ব্যাপার, দেশের পরিস্থিতির ব্যাপার অন্যদিকে রাখুন। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, শেখ হাসিনা বাংলাদেশে চলে আসা মানে সকল মামলা ফিনিশ, আওয়ামী লীগের জয় জয়কার। সেজন্য শুধু একটা দোয়াই করুন যাতে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারে। এই সকল ফাঁসি রায় দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আটকাতে পারবে না, আওয়ামী লীগের ফেরাও আটকাতে পারবে না। হয়তোবা সাময়িকভাবে শেখ হাসিনা এখন বাংলাদেশে ফিরতে পারছে না, হয়তোবা সাময়িকভাবে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারছে না, কিন্তু এটা বেশি দিন থাকবে না। গতকালকেই কলকাতার মধ্যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় সকল নেতাই বৈঠক করেছে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সেই বৈঠকে। আমি বিস্তারিত আমার ইউটিউব চ্যানেলে এই সকল বিষয়ে আলোচনা করতে পারবো না। জাস্ট একটাই হিন্স দিচ্ছি, আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতা এবং মধ্যম পর্যায়ের নেতা বাংলাদেশে ঢুকছে। এটা 100% লিখে রাখুন। কেন ঢুকছে? কারণ এখন নেতৃত্বের অভাবে, আওয়ামী লীগের জনপ্রিয়তা থাকা সত্ত্বেও, আওয়ামী লীগ জনগণের দল হওয়া সত্ত্বেও সঠিকভাবে নেতৃত্বের অভাবে তারা রাজপথ দখল করতে পারছে না, আন্দোলন
চাঙ্গা করতে পারছে না। প্রায় 1.5 বছর কাছাকাছি হয়ে গেল আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা এবং মধ্যম পর্যায়ের নেতা অনেকেই ভারতে পালিয়ে থাকার কারণে আন্দোলন চাঙ্গা হচ্ছিল না। এখন তারা রিস্ক নিচ্ছে এবং জেল জুলুমকে ভয় না পেয়ে তারা বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কখন ফিরে আসবে, কিভাবে ফিরে আসবে সেটা তারাই ভালো জানে। এটা আরো আগে হওয়া উচিত ছিল, কারণ রাজনীতিতে দুটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, হয়তো রাজপথ, না হয় জেল। পালিয়ে আর কতদিন থাকা যায়? পালিয়ে থেকে তো আর রাজনীতি হয় না। তাই এখন তো আর জানের নিরাপত্তা অন্তত তো থাকবে, জেলে যাবে। অন্তত তারা বাংলাদেশে আসলে তাদের কর্মীরা চাঙ্গা হবে এবং রাজপথে নামার সাহস পাবে। আর তারাই রাজপথে নামলে তাদের কর্মীরা তাদের পিছিয়ে থাকলে অ্যারেস্ট হলো নেতা, তখন কর্মীরা উজ্জীবিত থাকবে, চাঙ্গা থাকবে, রাজপথ কাঁপাতে পারবে। তখন তাদের মনে ভয় থাকবে না, তারা মাথায় থাকবে আমার নেতা জেলের ভিতরে আছে, আমরা জেলে গেল আমাদেরকে দেখাশোনা করবে, জামিনের ব্যবস্থা করবে। তখন আন্দোলন অটোমেটিক চাঙ্গা হয়ে যাবে। তখন আওয়ামী লীগ অটোমেটিক রাজপথে শক্তি সঞ্চয় করে রাজপথ দখল করতে পারবে। আর এই সকল বিষয় যখন বাংলাদেশে তৈরি হয়ে যাবে, শেখ হাসিনা অটোমেটিক্যালি বাংলাদেশে ফিরে আসার পর তৈরি হয়ে যাবে এসব মামলা, এসব ফাঁসি রায়, এগুলো কিচ্ছু আসা যায় না। কারণ এই ফাঁসি রায় যে একটা নাটক, এই ফাঁসি রায় যে সাজানো ছিল, আন্তর্জাতিক মহলও সেটা ক্লিয়ার করে দিয়েছে, ভারতও ক্লিয়ার করে দিয়েছে, বাংলাদেশের জনগণও বুঝতে পারছে এবং পৃথিবীর সকল দেশে এই নিয়ে সমালোচনা ঝড় উঠছে। তাই এই চ্যাপ্টারটা একদিকে রেখে আপনারা মেইন জায়গায় ফোকাস দিতে হবে। তাই আপনারা বৈঠকের মধ্যে যে সিদ্ধান্তটি নিয়েছেন সেটা অতি দ্রুত কার্যকর করতে হবে, তাহলে আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরে আসবে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারবে। তা না হলে অপেক্ষার পর অপেক্ষা, হতাশার পর হতাশা। আমি ভিডিও করার পর প্রত্যেকেই শুধু বলে ভাই হতাশা হয়ে যাচ্ছি, ভাই ভালো লাগছে না, আপনি সবসময় বলেন কিন্তু এখনো আওয়ামী লীগ ফিরছে না, এখনো শেখ হাসিনা ফিরছে না। তাদেরকে আমি একটা জিনিস বুঝাতে পারছি না যে এত তাড়াতাড়ি সকল কিছু সম্ভব না। সকল কিছু গোছানো হয়ে গেল, একটা সময় লাগে, পরিস্থিতি লাগে। পরিস্থিতি যখন অনুকূল আসবে, সময় যখন সকল কিছু ঠিকঠাক হয়ে যাবে, আওয়ামী লীগের সকল নেতা দেশের ভিতর ইন করা শুরু হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি সকল পরিস্থিতি চেঞ্জ হয়ে গেলে শেখ হাসিনা অটোমেটিক্যালি দেশে ফিরে আসতে পারবে। তখনই টাইম ফিক্স করে ফেলবে যে আমি 1 সপ্তাহের মধ্যে দেশে আসবো, 3 দিনের মধ্যে দেশে আসবে। সেটা আপনারা ভয়েসের মাধ্যমে অটোমেটিক্যালি সকলের কাছে পৌঁছে যাবে। তাই আপনারা আরো ধৈর্যশীল হয়েই অপেক্ষা করতে হবে। তা না হলে আওয়ামী লীগ এত তাড়াতাড়ি ফেরা সম্ভব হবে না। কারণ আপনারা তৃণমূলের কর্মীরাই হচ্ছেন আওয়ামী লীগের মেইন শক্তি। আপনারা তৃণমূলের কর্মীরাই যদি এত তাড়াতাড়ি হতাশ হয়ে যান, আপনারা তৃণমূলের কর্মীরাই যদি হাল ছেড়ে দেন, তাহলে শেখ হাসিনা কি করে দেশে ফিরবে? কিভাবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি আবার ফিরে আসবে? তখন তো আওয়ামী লীগ ফিরে আসতে আরো 15-20 বছরের বেশি লেগে যাবে। তাই তৃণমূলই পারে আওয়ামী লীগকে রাজপথে রাজনীতিতে ফিরিয়ে আনতে। কিন্তু তার আগে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কিছু নেতা এবং মধ্যম পর্যায়ের কিছু নেতা বাংলাদেশে ঢুকতে হবে জেলের ভয় না করে। জেলে গেলে যাবে অন্তত রাজপথে 4-5 দিন কাঁপানোর পরে, পুরো বাংলাদেশ কাঁপানোর পরে। জেলে গেল সমস্যা নাই, তিনি জেলে গেল, তার কর্মীরা এবং বাংলাদেশের আওয়ামী লীগের যত সমর্থক আছে তারা অটোমেটিক্যালি আন্দোলন চালিয়ে যাবে। এখন যারা তৃণমূলের কর্মী তারা ঝুঁটিকে মিছিল করছে, তারা মনে ভয় আছে, তারা সংগঠিত হতে ভয় পাচ্ছে, কারণ নেতৃত্ব দেওয়ার লোক নাই। যখন নেতৃত্ব দেওয়ার লোক সৃষ্টি হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি আওয়ামী লীগের আন্দোলন চাঙ্গা হয়ে যাবে। এখন যেখানে 200 থেকে 300 মানুষ ঝুঁটিকে মিছিল করছে, সেখানে 2-3 হাজার মানুষ আর ঝুঁটিকে মিছিল করবে না, এক জায়গায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করবে, প্রোগ্রাম করবে। তখনই অটোমেটিক্যালি বাংলাদেশের সাধারণ জনগণ সাহস পেয়ে আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে রাজপথে নামবে, রাজপথ কাঁপাবে। অটোমেটিক্যালি সারা বাংলাদেশে গণজোয়ার সৃষ্টি হবে। শেখ হাসিনা বলবে আমি 2 দিনের ভিতর বাংলাদেশে আসছি, বা কালকে বাংলাদেশে আসছি, বা 1 ঘন্টার ভিতরে বাংলাদেশে আসছি, আপনারা সকলে এয়ারপোর্টে আসুন। শেখ হাসিনাকে ঠেকাই কে? শেখ হাসিনা বাংলাদেশে ইন করার সাথে সাথে শেখ হাসিনার যত মামলা আছে, আওয়ামী লীগের নামে যত মামলা আছে, সকল কিছু ফুস হয়ে যাবে বেলুনের মতো। কথা বুঝেন নাই? তাই আপনারা মেইন জায়গায় ফোকাস দেন। শেখ হাসিনার লক্ষ্য বিশাল, সেই লক্ষ্য পূরণের জন্য শেখ হাসিনা যা করা প্রয়োজন শেখ হাসিনা সেটাই করছে, আগামী তো করবে। আওয়ামী লীগকে এত তাড়াতাড়ি হারিয়ে যেতে দিবে না, নিশ্চিন্ত হতো শেখ হাসিনা দিবে না। ফিউচারে আওয়ামী লীগ কিভাবে ঘুরে দাঁড়াবে, ফিউচারে আওয়ামী লীগ কারা নেতৃত্ব দিবে, সকল কিছু শেখ হাসিনা ঠিক করে রেখেছে এবং আলোচনা করছে। যতদিন বেঁচে আছে শেখ হাসিনা জাস্ট আওয়ামী লীগের নেতৃত্ব দিবে। কিন্তু শেখ হাসিনা মারা যাওয়ার পর আওয়ামী লীগ কিভাবে গুছানো থাকবে, আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করবে এবং আগামীতে আওয়ামী লীগ ক্ষমতা আসলে কে প্রধানমন্ত্রী হবে, বা শেখ হাসিনা বেঁচে থাকলে তিনি তো প্রধানমন্ত্রী হবে, তিনি মারা যাওয়ার পরে কে প্রধানমন্ত্রী হবে, সকল কিছুই আগামভাবে ঠিক করা হয়ে গিয়েছে। তাই হতাশাগ্রস্ত হওয়ার কিছু নাই। যারা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি তরুণরা আছেন তারা উজ্জীবিত থাকুন, হতাশাগ্রস্ত হবে না। যারা হতাশাগ্রস্ত হয়ে গেছে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। এই আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে, এই আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই আওয়ামী লীগ হারিয়ে যাওয়ার নয়, বরং এই আওয়ামী লীগ আবার যখন ফিরে আসবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী আওয়ামী লীগ রূপে ফিরে আসবে। আর সে আওয়ামী লীগকে নেতৃত্ব দিবে তরুণরা এবং সে আওয়ামী লীগকে নেতৃত্ব দিবে বর্ষিয়ান রাজনীতিবিদরা। তরুণ এবং বর্ষিয়ান রাজনীতিবিদের মিশেলে তখন আওয়ামী লীগ সুসংগঠিতভাবে বাংলাদেশের রাজনীতি করবে, জনগণের দল হয়ে। আর সে আওয়ামী লীগ এত জনপ্রিয়তা অর্জন করবে, বাংলাদেশের ইতিহাসে এরকম জনপ্রিয়তা অর্জন আওয়ামী লীগ কখনো করেনি এমন মনে হবে। তাই আরো কিছুদিন ধৈর্য ধরুন, আরো কিছুদিন অপেক্ষা করুন। এত তাড়াতাড়ি হতাশ হলে রাজনীতি করার দরকার নেই। যারা সত্যিকার রাজনীতিবিদ এবং মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি তারা এত তাড়াতাড়ি হতাশ হয় না এবং তারা সবসময় উজ্জীবিত থাকে। তাই আপনাদের কাছে এটাই আশা করবো, হতাশাগ্রস্ত হবেন না, উজ্জীবিত থাকুন এবং যারা হতাশাগ্রস্ত হয়ে আছে তাদেরকে উজ্জীবিত করুন। শেখ হাসিনা সঠিক সময় দেশে ফিরবে, আওয়ামী লীগ সঠিক সময় বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। এটা জাস্ট সময়ের ব্যাপার। এরকম 15 মাস গিয়েছে, কি হয়েছে? আরো 15 মাস যাবে, কোনো সমস্যা নাই। বিএনপি 19 বছর ক্ষমতার বাইরে ছিল না, এটা কেন বলেছেন? সেটা মাথায় রাখলেই বুঝে যাবেন যে আওয়ামী লীগ কত তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতি ফিরতে পারে। কারণ আওয়ামী লীগ আর বিএনপি রাজনীতি সাংগঠনিক পার্থক্য অনেক বেশি। বিএনপি যেখানে 10 থেকে 19 বছর সময় লাগবে, সেখানে আওয়ামী লীগ 3 থেকে 4 বছরের ভিতর ওভারকাম করতে পারবে। এটাই হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় দক্ষতা এবং সাংগঠনিক শক্তি। মাত্র 7 দিনের টাইম পেল ঢাকা নিজেকে শোধরাবার জন্য। ভারতবর্ষের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আপনারা আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী, পাকিস্তান নন। তাই আপনাদের ডেকে বুঝিয়ে সময় দিয়ে অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু আপনারা শোধরাননি। এই শেষবারের মতো আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে আগামী 7 দিন, 7টা ওয়ার্কিং ডেজের মধ্যে যদি আপনারা নিজেদের না শোধরান তাহলে চরম দণ্ডের জন্য প্রস্তুত থাকুন। এখন এই চরম দণ্ডটা কোন দিক দিয়ে হবে
অর্থনৈতিক দণ্ড নাকি আপনার মানে হ্যাপি হোলি, এই খবরটা কালকে রাত্রিবেলা আমি পেয়েছি, তাই এটা পোস্ট করেছিলাম যে পাকিস্তানের ওদিকেও হবে দামাদ্দাম মাস্ত কালান্দার, এদিকে হলে হবে হ্যাপি হোলি, এবং দুটো জায়গায় পরস্পর একই সঙ্গে হবে। পাকিস্তানে আগে হবে, 12 ঘন্টার মধ্যে বাংলাদেশে হবে, যদি বাংলাদেশের ক্ষেত্রে হ্যাপি হোলি হয়। আর যদি অর্থনীতি নিষেধাজ্ঞা যদি দেয়, তাহলে পরে একদম সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। না খেয়ে থাকুক, কতদিন জিহাদ থাকে দেখি, কতদিন ভারত বিরোধী থাকে দেখি। এই খবরে আমি আবার আসছি। তার আগে খলিলুরের ব্যাপারটা একটুখানি বলে দিই। আমি বলেছিলাম খলিলুর কালকে ফেরেননি, খলিলুর থেকে যাবেন ডিনার করে। জয়শঙ্করজির সঙ্গে ওনার দেখা করার খুব একটা ইচ্ছে ছিল, জয়শঙ্করের কাছে খবর পৌঁছেছিল এবং জয়শঙ্করজির সঙ্গে ওনার দেখা হয়েছে। আর দেখাটা কখন হয়েছে? দেখা হয়েছে সবার শেষে, আমি সে প্রসঙ্গে আসছি। তার আগে বলে নিই, এই যে ভারতে গিয়ে উনি ব্যাপক তোপের মুখে পড়েছেন। কেউ মানে ওনার সঙ্গে অভদ্রতা করেনি, সরি, কেউ অভদ্রতা করেনি, সবাই ওনার সঙ্গে খুব সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করেছে। কিন্তু একের পর এক যে বোম, যেটা চিঠিপত্রের বোম, এক একটা ডকুমেন্ট, যেগুলো একেবারে স্যাটেলাইট দ্বারা ছবি তোলা ডকুমেন্ট এবং প্রতিষ্ঠিত, যেগুলো এক একটা ডকুমেন্ট ওনার সামনে যে আসছে একটা করে দপ্তর ফেলে দিয়ে যাচ্ছে। তো একটা সময় এমন আসে যে উনি বলছেন যে আমি পাগল হয়ে গেছি, যে কাকে উত্তর দেবো আর কাকে কি বলবো। এখন এই যে কনক্লেভটা যেটা হলো, সেখানে এবারে সভাপতিত্বের দায়িত্ব ছিল বাংলাদেশের। তা বাংলাদেশের হয়ে যিনি সভাপতিত্ব করছেন, তিনি তো একটু বেশি বলবেন। তিনি মাত্র 1.5 মিনিটের, মানে খলিলুর রহমান মাত্র 1.5 মিনিটের একটি সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন। উনি শুধু একটি মানে ওখান থেকে একটি পয়েন্ট বেরোয়, সেটা হচ্ছে কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বাংলাদেশের নীতি নয়। মানে ভারতবর্ষের ব্যাপারে, ভেতরের ব্যাপারে আমাদের বাংলাদেশের হস্তক্ষেপ আমাদের নীতি নয়, এটা বলতে উনি বাধ্য হয়েছেন। ওখানে আরো সবাই মরিশাস যারা ছিল, সব শ্রীলঙ্কা সবাই বক্তব্য রেখেছে। সবথেকে কঠিন প্রশ্নের মুখে পড়েছেন উনি আমাদের মরিশাসের যিনি এনএসএ, তার সামনে। মরিশাসের এনএসএ নামটাই ভুলে গেলাম। মরিশাসের এনএসএ ওনাকে একটা প্রশ্ন করেছেন যে আচ্ছা খলিলুর সাহেব, আপনি এটা বলুন যে আপনারা কি করে বললেন এই সমুদ্রের আর কি, মানে এই আপনার প্রভু, আপনারা অভিভাবক, আপনারা এটা আপনারা কি করে বললেন? খলিলুরের কাছে কোনো উত্তর নেই। খলিলুর বলছে আমি কি করবো বলুন, তিনি বলেছেন, তার দায়িত্বে বলেছেন, আমি তো এইসব বলতে তিনি কখন কি বলেন তার মাথায় থাকে না, তিনি তো বলে দেন, তারপরে তো সামলাতে হয় আমাদের, আমরা খুব মুশকিলের মধ্যে পড়ে গিয়েছি। তখন মরিশাসে সেই এনএসএ বলেছেন যে আপনারা এই ধরনের বক্তব্য যদি আপনারা একের পর এক দাগ দিয়ে থাকেন, তাহলে পার্শ্ববর্তী একটা বড় রাষ্ট্র সেই এতদিন ধৈর্য ধরে বসে রয়েছে, আমরা যদি হতাম তাহলে কিন্তু আমরা এত ধৈর্য দেখাতে পারতাম না। এটা কিন্তু সত্য কথা। তো এইটা গেল। তো তারপরে খলিলুর রহমানের বক্তব্য, উনি যে এতটা সময় আমাদের এনএসএ অজিত দোভালের সঙ্গে কাটালেন, সব থেকে বেশি সময় উনি কাটালেন এই গত 3 দিনের মধ্যে। ওনার আমাদের এনএসএ সম্পর্কে ওনার যা রিডিং, সেটা হচ্ছে অজিত দোভাল একজন শিশুর মতো সরল ব্যক্তি। মানে এটা লাইন টু লাইন বলছি আমি, মানে যেটা খলিলুর বলেছেন, উনি শিশুর মতো সরল ব্যক্তি, কিন্তু শত্রুর কাছে উনি পাহাড়ের থেকেও কঠিন। ফলে যাকে ভারতবর্ষের শত্রু বলে উনি মনে করবেন, তার ক্ষেত্রে, মানে সেই দেশের ক্ষেত্রে, মানে অজিত দোভালের থেকে কঠিনতম মানুষ 2 জন পাওয়া যাবে না সারা দুনিয়ায়। এটা হচ্ছে খলিলুরের রিডিং, যেটা অজিত দোভালের সঙ্গে 3 দিনে বিভিন্ন সময় কাটিয়ে ওই সময় যেখানে যেখানে গিয়েছি, শুধু আমার কাছে শুধু এসে কাগজ ধরে যাচ্ছে, সবাই এসে কাগজ ধরে যাচ্ছে। এখন তখনই একটা কথা ওঠে যে অনেক ভুল আপনারা করেছেন, অজিত দোভাল বলেছেন অনেক ভুল আপনারা করেছেন, ভুলের মাসুল আপনারা চোকাতে হয়নি এখনো, কিন্তু আমরা বারবার বলা সত্ত্বেও আপনারা কিন্তু একবারেই নজর দেননি এবং ভারতের বক্তব্যকে আপনারা উপেক্ষা করেছেন এবং ভারতবর্ষকে আরো নিচু করেছেন। এখন ভারতবর্ষ নিচু হতে 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 ভারতবর্ষের কোমর বেঁকে গেছে। পাকিস্তান হলে আমরা এত বলতাম না, আর পাকিস্তানের ক্ষেত্রে বলবো না, আলোচনাও করবো না, আমরা নামও নিই না। কিন্তু আপনারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আপনাদের স্বাধীনতার যুদ্ধে আমাদের একটা যোগদান ছিল, সেখানে আমাদের অনেক সেনা শহীদ হয়েছেন,
আপনাদের 30 লক্ষ মা বোনেরা নির্যাতিত, নিপীড়িত এবং খুন হত্যার শিকার হয়েছেন। আমরা আপনার এই করুণ ইতিহাসটা আমরা জানি, আপনাদের স্বাধীনতার করুণ ইতিহাস এবং ভারতবর্ষের সঙ্গে আপনাদের সম্পর্ক যে একেবারে টানা একটা মধুর সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা এই 16 মাসে আপনারা এতটাই বিচ্ছিরি করে দিয়েছেন, এতটাই বিগড়ে দিয়েছেন, এতটাই বিষাক্ত করে দিয়েছেন। সবাই আসলে এখানে আসছে এবং তারা কিন্তু তাদের এক্সিট প্ল্যান অলরেডি চালু করে দিয়েছেন, এক্সিট স্ট্র্যাটেজি যেটাকে বলে। বেশ অনেক দিন ধরে এইগুলির প্রসেসিং চলছে। তবে যেরকম আমরা মনে করছি যে স্যার ইউনুস এবং তার সাঙ্গপাঙ্গদের, বিশেষ করে তাদের বিদেশি নাগরিকত্ব আছে, তাদের এক্সিট প্ল্যানটা আসলে হবে হচ্ছে যে ওই প্লেনে করে পালাবেন, অল দ্যাট, নাথিং লাইক দ্যাট। ইটস এ ভেরি সেফ এক্সিট এবং এগুলিকে মিটিকুলাসলি ডিজাইন করা হচ্ছে। সো আমার কাছে অনেকগুলো ইনফরমেশন অলরেডি এসেছে আমার হাতে। কিছু কিছু ইনফরমেশন পাবলিক, কিছু কিছু ইনফরমেশন এখনো পাবলিক না, বাট আই এম গোনা স্পিড ইট অল আউট টুডে। আসলে এক্সিট স্ট্র্যাটেজিটা কি হতে পারে দেখেন, শুধু যে বাংলাদেশ থেকে এক্সিট করে ফেললেই সবাই যে সেফ থাকবে, নাথিং লাইক দ্যাট। সো তাদের একটা সেফটি লাগবে, অর্থাৎ একটা লম্বা সময় ধরে তারা প্রোটেক্টেড থাকবে, তাদের কোনো ধরনের সমস্যা হবে না, তাদের একটা ইমিউনিটি থাকবে এবং যে দেশেই থাকবে, যেখানে এক্সিট নেবেন যে দেশের জন্য, সেই দেশেও একটা ইমিউনিটি থাকবে। সো এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করতে হলে আসলে দরকার হয় ডিপ্লোম্যাটিক সেফ এক্সিট। সো ডিপ্লোম্যাটিক সেফ এক্সিট মানে হচ্ছে একজন ডিপ্লোম্যাট হিসেবে যদি রেড পাসপোর্ট নিয়ে বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে যদি অন্য কোনো দেশে থাকে, তাহলে সেই দেশে অ্যাকচুয়ালি তার একটা ইমিউনিটি থাকে এক ধরনের এবং সোর্ট অফ আনটাচেবল হয়। সো স্যার ইউনুস এবং তার সাঙ্গপাঙ্গরা, তার নাগরিকত্ব থাকা ব্যক্তিরা এবং অন্যান্যরা যাদের নাগরিকত্ব নেই, তারা গত 2-3 মাস ধরে এবং তারও আগের সময় ধরে তাদের এক্সিট স্ট্র্যাটেজি যেটা সেটা চালু করেছে এবং ডিপ্লোম্যাটিক সেফ এক্সিট যেটা এক্স্যাক্টলি সে কাজটাই করেছে। আর এই ডিপ্লোম্যাটিক সেফ এক্সিটের মধ্যে প্রথম নাম যেটা আসে সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বর্তমান ভিসি, যার নাম হচ্ছে নিয়াজ আহমেদ খান। তিনি স্যার ইউনুসের সবচাইতে বড় সহযোগী এবং ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার বিপক্ষের শক্তি জামাত শিবিরকে প্রতিষ্ঠিত করার জন্য ওনার ভূমিকা একেবারে অনস্বীকার্য, রাইট? সো উনি বেসিক্যালি ডেনমার্কের রাষ্ট্রদূত হওয়ার জন্য তোড়জোড় শুরু করেছেন। অলরেডি ডেনমার্কের সরকারের কাছে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে তার নাম পাঠানো হয়েছে। এখন শুধু কোপেনহেগেন থেকে গ্রিন সিগন্যালের ওয়েট করা হচ্ছে, কোপেনহেগেন থেকে গ্রিন সিগন্যাল দিবে। এটার জন্য 2-3 মাস সময় লাগে, মনে হয় 1 থেকে 3 মাস সময় লাগে এই গ্রিন সিগন্যাল আসতে। এরপরে তিনি কোপেনহেগেনে অর্থাৎ ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হবেন। সাথে রাষ্ট্রদূত হিসেবে তিনি দেশ থেকে সেফ এক্সিট নেবেন এবং ওখানে গিয়ে সেফলি থাকবেন, কেউ কোনো কিছু করতে পারবে না, একটা ইমিউনিটি থাকবে। পরবর্তীতে যে গভর্নমেন্ট আসুক না আসুক, অ্যাটলিস্ট তাকে তার বাংলাদেশে ব্যাক করতে হবে না, সে ওখানে ইস্তফা দিতে পারে যদি ইস্তফা দিতে হয়। সো দিস ইজ নাম্বার 1 এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কি প্লেয়ার ফর ইউনুস, স্যার ইউনুসের জন্য। এইভাবেই প্রথম সেফ এক্সিট। এরপর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে লামিয়া মোর্শেদ, ডক্টর ইউনুসের SDG বিষয়ক উপদেষ্টা এবং ইউনুস সেন্টারের মেইন ক্রিয়ানক বলতে পারেন, যিনি চালায় আর কি। সো তিনি এখন নিজেও তোড়জোড় শুরু করছেন ইউরোপের কোনো একটা দেশে রাষ্ট্রদূত হিসেবে, ডিপ্লোম্যাট হিসেবে পোস্টিং পাওয়ার জন্য। যদিও ইউরোপে কোনো ভ্যাকেন্সি নাই, কিন্তু আলোচনা চলছে, সেই লেভেলে আলোচনা চলছে যেন লামিয়া মোর্শেদকে কোনো একটা দেশে, ইউরোপের কোনো একটা দেশে করা হয়, ডিপ্লোম্যাট করা হয় বা রাষ্ট্রদূত করা হয়। সেফ এক্সিট নাম্বার 2, উনারই অ্যালাইস, ক্লোজ এইড যারা আছে ডক্টর ইউনুসের, তাদের মধ্যে লামিয়া মোর্শেদ তো অবশ্যই অন্যতম। এরপর আরো কিছু নাম আছে, খুবই ইন্টারেস্টিং নাম। লুৎফি সিদ্দিকী, আন্তর্জাতিক বিষয়ক যিনি দূত ডক্টর ইউনুসের, এবং তার বোন হুসনা সিদ্দিকী, এবং তাদেরকেও রাষ্ট্রদূত বানানোর জন্য প্ল্যান করা হচ্ছে। লুৎফি সিদ্দিকীর পছন্দ হচ্ছে সিঙ্গাপুর, আর তার বোন হুসনা চান হচ্ছে নেদারল্যান্ডস। অর্থাৎ তারা পিক করছেন যে চুজ অ্যান্ড পিক, একজন যাবেন সিঙ্গাপুর যাবেন, আরেকজন নেদারল্যান্ডসে যাবেন, তাদেরকে রাষ্ট্রদূত করার জন্য করা হচ্ছে সেফ এক্সিট আর কি। এগুলো হচ্ছে এক্সিট স্ট্র্যাটেজি। প্রেস সেক্রেটারি শফিক আলম বললেন যে এগুলির কোনো ভিত্তি নাই, সেই নাই, কিন্তু এগুলি অ্যাকচুয়ালি ট্রু। এবং এই লিস্টে আরও অনেকেরই নাম আছে যেগুলি হয়তো এখনো সামনে আসে না, ভবিষ্যতে আসবে। মোটামুটি সবারই একটা এক্সিট প্ল্যান করা হচ্ছে, কিভাবে, কখন, কে কোন দেশে যাবে, কে কোন দেশে থাকবে, অল দ্যাট। এখন যতই শাক দিয়ে মাছ ঢাকা হোক না কেন, আসলে স্যার ইউনুসের যে সময় শেষ হয়ে আসছে এটা সবাই জানে। আর আমরা এটাও ভালো করে জানি যে স্যার ইউনুস অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে বের হয়ে কোন জায়গায় যাবে। উনি ফ্রান্সে আসবে এবং বাই দ্য ভাইরালিটি অফ লাস্ট ফিউ ডেজ আপনারা এখন হয়তো অনেকেই জানেন, আমি নিজেও ফ্রান্সে আছি। সো স্যার ওয়েলকাম, প্লিজ আসেন, আপনার জন্য আমি ওয়েট করছি। সো উনি ফ্রান্সে আসবেন, ওনার ফ্রান্সে তো অনেক বড় ব্যবসা আছে, ওই যে একটা ইউনুস একাডেমি আছে, স্পোর্টস একাডেমি টাইপের, ওটা একটা বিশাল অর্গানাইজেশন, বর্ডোতে এটার হেডকোয়ার্টার, ওখানে ওনার বাড়ি আছে, প্যারিসে ওনার অ্যাপার্টমেন্ট আছে। সো হি ইজ কামিং টু ফ্রান্স অ্যাজ ওয়েল। আর বাদ বাকি যারা আছেন তাদের মধ্যে অনেককেই বিভিন্ন জায়গায় রিক্রুট করার চেষ্টা করা হচ্ছে, বিশেষ করে বড় বড় এনজিও বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেখানে আছে, ওই সমস্ত জায়গায় চাকরির ব্যবস্থা করা হচ্ছে, বা জাতিসংঘেও অনেকটা চেষ্টা করা হচ্ছে। স্যার ইউনুসও জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে, তার একটা লবি ফার্ম আছে, যে লবি ফার্ম ওনার হয়ে লবি করছে সো দ্যাট হি ক্যান বিকাম দ্য UN সেক্রেটারি। সো এই জিনিসগুলো বেসিকলি একটা জিনিসই প্রমাণ করে, একটা ব্যাপারই বারবার প্রমাণ করে যে স্যার ইউনুসের সময় শেষ হয়ে আসছে, টাইম ইজ অফ দ্য এসেন্স, তাকে ক্ষমতা ছাড়তে হবে বা সে পড়ে যাবে অল দ্যাট। কিন্তু সে যাওয়ার আগে ক্ষমতা থেকে বাংলাদেশের যত ধরনের ক্ষতি করা যায় সব ধরনের ক্ষতি করে যাচ্ছে। বাংলাদেশের ইকোনমি বলেন, ল অ্যান্ড অর্ডার বলেন, বাংলাদেশের মানুষের সেফটি অ্যান্ড সিকিউরিটি বলেন, সব কিছুই ধ্বংস করে দিয়েছে। পোর্টগুলি বিক্রি করে দিয়েছে, পুরো বাংলাদেশের বন্দরগুলি, বিমানবন্দর পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। বাংলাদেশের খনিজ সম্পদ, বাংলাদেশের সমুদ্র বন্দর, বাংলাদেশের সামুদ্রিক যে সম্পদ আছে, গ্যাস আছে, তেল আছে, হোয়াটএভার, এগুলি সবই বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন একেবারে করমুক্ত করে।
এই যে পোর্ট যে দিয়ে দিল, বড় বড় চিটাগংয়ের পোর্ট হতে শুরু করে সব পোর্ট যে বিদেশিদের দিয়ে দিল, এগুলো কিন্তু করমুক্ত, 10 বছর করমুক্ত থাকবে, অর্থাৎ এরা কোনো ট্যাক্সও দিবে না, একেবারে খুললা তাদের নিজস্ব সম্পত্তি হিসেবে দিয়ে দিচ্ছে। সো বেসিক্যালি স্যার ইউনূস খুব ভালো করেই জানে যে উনি দেশের 12টা বাজিয়ে দিয়েছেন, এবং এই 12টা বাজানোর জন্য উনি তো আর মানে ওনাকে তো আর কেউ ঠিক রাখবে না, স্বাভাবিকভাবে এটার জন্য জবাব দিতে হবে। তার আগেই উনি সেফ এক্সিট দিচ্ছে। সো আমরা যে সেফ এক্সিটের কথা বলে আসছি এতদিন ধরে, সেই সেফ এক্সিট আমরা যদি মনে করে থাকি যে কিছু একটা হবে আফগানিস্তান স্টাইলে, এরপরে প্লেন একটা করে প্লেনের ওই যে পাখা ধরে চলে যাবে, নাথিং লাইক দ্যাট। সেফ এক্সিটটা হবে এরকম যে বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন দেশে ডিপ্লোম্যাট হিসেবে পাঠানো হবে, রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হবে, তাদেরকে বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া হবে, এর মধ্যে অনেকে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও অনেকজনকে দেওয়া হবে, এগুলি সামনে দেখতে পাবেন। এভাবেই তারা সেফ এক্সিট নেবে, তাদের সেফটি মেক শিওর করবে কিছু সময়ের জন্য, অ্যান্ড অল দ্যাট, যাতে তাদের একটা ইমিউনিটি থাকে, তাদের একটা সেফটি থাকে, এবং তাদেরকে যেন কেউ অ্যারেস্ট করতে না পারে, কেউ কিছু করতে না পারে। এবং একবার বিদেশে যখন থাকবে এবং ডিপ্লোম্যাটিক ইমিউনিটি যখন থাকবে, তখন আপনি কী বা করবেন, তাদের কী বিচার করবেন। আর সো স্যার ইউনূসের এই মিটিকুলাস ডিজাইন, এগুলি দিজ আর পার্ট অফ হিজ বিগার গেম অফকোর্স, এবং বাংলাদেশকে যে একটা মানে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, একটা কনফ্লিক্টের দিকে ঠেলে দিচ্ছে, এটা সবাই এখন ভালো মতো বুঝতে পারছেন, এবং এগুলি কন্টিনিউ করবে, এবং দেশটা একেবারে শেষ পর্যন্ত, মানে পুরো ধ্বংস না হয়ে যাওয়া পর্যন্ত এগুলো আসলে থামবে না। এটাই ছিল অ্যাকচুয়াল মিটিকুলাস ডিজাইন, যেখানে বাংলাদেশের মানুষ একজন আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া, গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া, ঘরে ঘরে যুদ্ধ, ভয়ে যুদ্ধ, দেশের মানুষের মধ্যে যুদ্ধ, শহরে যুদ্ধ, এগুলি চলতে থাকবে। বাংলাদেশে কোনো ইলেকশন হবে না, কোনো ইলেকশন হলে সেটাও থাকবে না, কোনো ডেমোক্রেটিক গভর্নমেন্ট আর কোনোদিন আসবে না, আসার কোনো সুযোগও নেই। এখন বাংলাদেশ সিরিয়া, আফগানিস্তান অথবা এই তালেবানদের মধ্যে হয়ে যাবে। অলরেডি সেটার সাইন আপনারা দেখতে পাচ্ছেন, জঙ্গিদের অবস্থা দেখতে পাচ্ছেন। বাংলাদেশি জঙ্গিরা এখন শুধু যে বাংলাদেশে আছে তা না, তারা মোটামুটি ব্রাঞ্চ খুলে বসে আছে, ইউরোপ আমেরিকার ব্রাঞ্চ খুলেছে, আমার উপরে তো জঙ্গি হামলা হলো। সো অল দিস থিংস আর সাইন্স, এবং এই সাইনগুলো যদি এখনো না বুঝেন, আপনারা বোকামি করছেন। সো সময় থাকতে বাংলাদেশকে আবার নিজের পায়ে দাঁড় করাতে হবে, বাংলাদেশকে আবার স্বাধীন করতে হবে, এবং আবারও স্বাধীনতার পক্ষের শক্তিকে বাংলাদেশ সামলাতে হবে, কারণ স্বাধীনতা। দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোদর্শক দেখলেন এবং সবগুলো বিশ্লেষকের বিস্তারিত আলোচনা শুনলেন। দর্শক, নিউজটা দেখে কি জানলেন, আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।